শুরু করছি এখন প্রকাশ সঙ্গে রয়েছে আসাদুজ্জামান এজি। আমরা আলাপ করতে চাই উড়াল টাকা প্রসঙ্গে, অর্থ পাচার প্রসঙ্গে মূলত আমরা আলাপ করতে চাই। যে টাকা পাচার হয়ে দেশের বাইরে গিয়েছে সেটি ফিরিয়ে আনার এক ধরনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, সেই প্রসঙ্গে আজকে আলাপ করব। সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, অধ্যাপক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেই সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান, এবং রয়েছেন ব্যারিস্টার এম মাসুম, কোম্পানি আইন এবং অর্থনীতি বিশ্লেষক। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। আমরা সরকারের কাছ থেকে বলা চলে একটি সুখবরের মতো জানতে পারলাম যে অর্থ উপদেষ্টা জানিয়েছেন 200 কোটি টাকার বেশি যারা ক্যাপিটাল ফ্লাইট করেছেন, অর্থ পাচার করেছে যারা, সেগুলো ট্রেস আউট হয়েছে, চিহ্নিত হয়েছে অনেকগুলো। তো এমন 11টা সেন্সিটিভ কেস নিয়ে সরকার কাজ করছে, এমন আভাস পাওয়া গেছে যে সেখান থেকে টাকা অচিরেই ফিরিয়ে আনা হবে বা সামনের দিনগুলোতে আমরা দেখব। এই 11টা কেসের মধ্যে 2টা কেসের ব্যাপারে আমরা কিছুটা আভাস পাই বা জানতে পারি। সেটির একটি হচ্ছে যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য এবং স্বার্থ সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ রয়েছেন এবং প্রতিষ্ঠান রয়েছে, এটি একটি কেস। আরেকটি কেস হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাদের যে ক্যাপিটাল ফ্লাইটের যে তথ্যগুলো এসেছে সেই কেসগুলো নিয়ে মূলত কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে, টাকা পাচার হয়ে যাওয়ার পর আমরা যেটা জানতে পারি যে টাকা তো আর লিকুইড অবস্থায় থাকে না, তরল অবস্থায় থাকে না, সেটি অ্যাসেটের রূপ নেয়। সেই অ্যাসেট জব্দ করে বা সেই অ্যাসেট থেকে টাকা উদ্ধার করে ফিরিয়ে আনার ফর্মুলাটি কি হতে পারে, আলাপটি শুরু করতে চাই ডক্টর সেলিম জাহান আপনাকে দিয়ে। প্রথমেই বলে নেওয়া দরকার যে এটা অত্যন্ত জটিল একটা আর্থিক এবং সেই সঙ্গে সঙ্গে আইনগত প্রক্রিয়া, এবং এটার মধ্যে অনেকগুলো ধাপ আছে। যেমন প্রথম ধাপ আপনি উল্লেখ করেছেন, প্রথম ধাপ হচ্ছে যে অর্থের অবস্থানটা কোথায় কোথায় স্থিত হয়েছে। যখন আমাদের দেশ ছেড়ে অর্থটা চলে গেছে, সেটা তো এক জায়গায় বসে নেই, সেটা কোথায় গেছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে অর্থের উৎস বেআইনি কিনা, অর্থ বেআইনিভাবে দেশের বাইরে নেওয়া হয়েছে কিনা, এবং যে দেশে অর্থটা ঢুকেছে সেখানেও বেআইনিভাবে ঢুকেছে কিনা। এটা কিন্তু খুব বড় প্রশ্ন, কারণ উৎস বেআইনি হতে পারে, বেআইনিভাবে দেশ ত্যাগ করতে পারে পাচারকৃত অর্থ, কিন্তু যে দেশে ঢুকেছে তারা যদি এটাকে বেআইনি না করে তাহলে জিনিসটা জটিল হয়ে গেল। তৃতীয় হচ্ছে তথ্যের কথা যেটা বলছেন, সেটা আন্তর্জাতিক পর্যায়ে অনেক সংস্থা আছে যারা এই জাতীয় তথ্য দেয়। যেমন বলা যেতে পারে যে আমরা জানি যে পারস্পরিক যে আইনগত যে সহায়তা দেওয়ার জন্য একটা চুক্তিও আছে, সেখানে অর্থ পাচারের তথ্য, এটাকে অর্থ পাচারকৃত অর্থকে দূরে সরিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি এটা করা যেতে পারে। এখন তারপরে যখন এটা ফিরিয়ে আনার জন্য তো বিচার প্রক্রিয়া করবে, এবং বিচার প্রক্রিয়ার মধ্যে সেই বিচার দেশের অভ্যন্তরে হতে পারে, দেশের বাইরে হতে পারে, এবং সেই বিচারে কিন্তু একটা জিনিস প্রতিষ্ঠিত করতে হবে যে এটা বেআইনিভাবে করা হয়েছে। তারপরে আপনি বললেন যে শেষ কথার যেটা বলছি যে অর্থ তো সম্পদে, স্থাবর সম্পদে পরিণত হয়েছে। অর্থের মতো থাকলেও কিন্তু সেখান থেকে আনাটা মুশকিল। যেমন অর্থ যদি সমুদ্র অতিক্রান্ত তীরবর্তী কোনো ব্যাংকে চলে যায়, অর্থ যদি আমরা যেটাকে বলি ট্যাক্স হেভেন, যেটা আমরা বাংলায় যদি বলি যে কর আশ্রয়স্থলে চলে যায়, তাহলে আপনি কিভাবে সেটাকে আনবেন? সুতরাং এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া আইনগত দিক থেকে এবং বলা চলে যে আর্থিক দিক থেকে। এবং শেষ কথা হচ্ছে যে যে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ বলে না, অন্যান্য জায়গাতে যে গেছে, বাইরে চলে গেছে, সেটা থেকে আমার জানা মতে কিছু অংশ ফেরত এসেছে, পুরোটা কখনোই ফেরত আসেনি, এবং কোনো কোনো দেশের ক্ষেত্রে একেবারেই ফেরত আসেনি। স্যার, বিষয়টি তাহলে মানে সারমর্ম এটাই দাঁড়ালো যে আমার দেশ থেকে টাকা যখন পাচার হয়েছে সেটি বেআইনিভাবে গেছে, এটি দেশেও প্রমাণ করতে হবে, এবং যেখানে গেছে যে গন্তব্যে সেই দেশের ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন হয়েছে সেটিও প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে হয়তো সেই দেশ থেকে তখন টাকা ফেরত আসার এক ধরনের পসিবিলিটি তৈরি হতে পারে। আমার এটা মানে সাধারণ মানুষ হিসেবে এটা আমার ধারণা। আমাদের সঙ্গে আইনজীবী আছেন, তো উনি ভালো বলতে পারবেন। জি স্যার, আমি আসবো স্যার আবার আপনার কাছে। ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে আমরা যে তথ্য উপাত্ত পাই দুদকের কাছ থেকে, সেটি বলা হচ্ছে দেশ বিদেশে থাকা প্রায় 10,000 কোটি টাকারও বেশি টাকার সম্পদ জব্দের নির্দেশনা পেয়েছে দুর্নীতিবাজ রাজনীতিবিদ ছিলেন যারা, সুবিধাভোগী ব্যবসায়ী যারা ছিলেন দেশে বিদেশে। এখন দেশেরটা তো আমরা বুঝতে পারি যে সম্পদ জব্দ বা অ্যাকাউন্ট ফ্রিজের ব্যাপার, বিদেশে যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলো আসলে দুদক কিভাবে আসলে সেই জায়গাটি বাস্তবায়ন করবে। এখন যে 11টি কেসের আলাপ দিয়ে শুরু করেছিলাম তার মধ্যে 2টি কেসের কথা বললাম, আর 9টি যে কেস সেখানে আওয়ামী সংশ্লিষ্ট বা তার ঘরনার বা তার সুবিধাজনক অবস্থানে থাকা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ থাকে, সেই গ্রুপগুলোর নামগুলোই রয়েছে
9টি সেই কেসের মধ্যে। এখন দুদক যদি দেশের বাইরে এরকম দুর্নীতি করে বা অর্থ পাচারের মাধ্যমে গড়ে তোলা কোনো সম্পদ জব্দ করতে চায়, সেটি তারা কিভাবে বাস্তবায়ন করবে? আপনাকে ধন্যবাদ জানাই, সম্মানিত যারা দর্শকবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত সহ আলোচকবৃন্দ যারা আছেন তাদেরকে। প্রথমতই বলি যে সম্মানিত সেলিম জাহান উনি যেটা শুরু করেছেন যে অর্থ পাচার হয়েছে, সেটা দেশে এবং বিদেশে উভয় জায়গায় এটা আসলে অপরাধ বলে পরিগণিত কিনা সেটা প্রমাণিত হতে হবে। তো বাংলাদেশের যেটা প্রচলিত আইন, সেখানে কিন্তু ক্যাপিটাল ফ্লাইট এটা সত্যিকার অর্থে এটা একটা মানে আনলফুল একটা অ্যাক্টিভিটিস। তো সুতরাং বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে, এটা বাংলাদেশে এন্টি মানি লন্ডারিং ল আছে এবং সেই আইনেই কিন্তু এটা ডিফাইন করা আছে যে একজন ব্যক্তি বৈধভাবে দেশের বাইরে কত টাকা নিতে পারবে অথবা পারবে না। আমরা যখন দেখছি যে এখানে হাজার হাজার কোটি টাকা, আপনি যেটা বলছেন যে প্রায় 10 লক্ষ হাজার কোটি টাকার মতো পাচার, 10,000 কোটি টাকার বেশি সম্পদ পাচার জব্দের হয়েছে নির্দেশনা পেয়েছে দুদক, সুতরাং আদালতের কাছ থেকে পেয়েছে। আদালতের কাছ থেকে আপনার তথ্যটাকে যদি আমরা বেঞ্চমার্ক ধরি, তাহলে এটা বলতেই হয় যে এত পরিমাণ টাকা তো বৈধভাবে বিদেশে পাচার করার কোনো সুযোগ নেই। এটা নিঃসন্দেহে এটা একটা অবৈধ অ্যাক্টিভিটি হয়েছে এবং এটা ঘটেছে কিন্তু তৎকালীন যে বিগত ফ্যাসিস্ট সরকার ছিল এবং তাদের চোখের সামনে দিয়ে, এবং এটা রাষ্ট্রীয় মদতপুষ্ট একটা হচ্ছে পাচার হয়েছে। এটা দ্ব্যর্থহীনভাবে কিন্তু আজকে আমাদেরকে বলতেই হচ্ছে। এটা যদি অবৈধভাবে পাচার হতো তাহলে তো আজকে আলোচনার প্রশ্নই আসতো না। এটা যদি বৈধভাবে পাচার হয়ে থাকতো তাহলে তো এখানে আমরা বৈধভাবে যেত যদি আর কি। সুতরাং এটা নিঃসন্দেহে বাংলাদেশ থেকে এই হিউজ পরিমাণ টাকা, যেটা জনগণের টাকা, তছরূপ হয়েছে, ব্যাংকগুলো এখানে দেউলিয়া করা হয়েছে, পুঁজিবাজার এখানে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমার আপনার ট্যাক্সের টাকা যেগুলো হচ্ছে সিন্ডিকেট করা হয়েছে। এই যে গতকালকেই একজন আমাকে পরিসংখ্যান দিচ্ছিলেন যে এই যে এই রমজানে যেটা পেঁয়াজের দাম আমরা 40 টাকা কেজি কিনতে পারছি, গত রোজাতেই এটা 140 টাকা বা তার কাছাকাছি কিনেছি। এখানেও সিন্ডিকেট হয়েছে, যেটা আমদানি খরচ ছিল হচ্ছে 27 টাকা পার কেজি, সেটা আমাদের এখানে বিক্রি হয়েছে ট্যাক্স বা অন্যান্য খরচ যোগ করেও যদি হয় সেটা 37 টাকা 38 টাকার মতো পড়ে, সেটা আমরা 140 টাকা কিনেছি গত বছর। শুধু পেঁয়াজ বিক্রি করে পেঁয়াজের যে সিন্ডিকেট ছিল সেখান থেকে 16,000 কোটি টাকা বাংলাদেশ থেকে এই সিন্ডিকেটে তুলে নিয়েছে। তো সুতরাং এগুলো নিঃসন্দেহে অবৈধ কাজ। এখন দেশের বাইরে যদি কোনো অর্থ পাচারকারীর যদি আমরা কোনো অ্যাসেট যদি ফাইন্ড আউট হয়ে থাকে, সেটি কি দুদকের পক্ষে কি আসলে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে হিসাব নিকাশ সেটা আপনারা করছেন, সাংবাদিকরা তুলে ধরছেন, দুদক তুলে ধরছে বা অন্যান্য আইনজীবী, অর্থনীতিবিদ সবাই মিলে হয়তো এটা কাজ করছেন, বাংলাদেশ ব্যাংক কাজ করছে, আমরা হয়তো তথ্য উপাত্তগুলো নিয়ে এখানে বিশ্লেষণ করতে পারি। কিন্তু বিদেশে এগুলোর জন্য কিন্তু স্যার ঠিকই বলেছেন যে ওখানে ট্যাক্স হ্যাভেন আছে, ওখানে হচ্ছে অফশোর ফাইন্যান্সিয়াল সেন্টার আছে, বিভিন্ন শেল কোম্পানি বা বিভিন্ন আদলে দেখা যাচ্ছে। আমাদের আইনজীবী সম্মানিত ভাই আছেন, উনি হয়তো আরো ভালোভাবে বলতে পারবেন যে সেখানে কিন্তু এই টাকাগুলোকে মানে আশ্রয় দেওয়ার জন্য হচ্ছে তারা বসে আছে। এগুলো অফশোর ফাইন্যান্সিয়াল সেন্টার এই বিশ্বের বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায়, আগে শুধুমাত্র মনে করা হতো সুইজারল্যান্ডে, এখন মোজাম্বিকে হয়েছে, ওয়েস্ট ইন্ডিজে হয়েছে, ম্যাকাওতে হয়েছে, এরকম সিঙ্গাপুরে হচ্ছে, ইভেন মালয়েশিয়াতে অনেকে টাকা কিন্তু কঠিন আসলে বিষয়টি। সুতরাং সেখানে যে কিছু মানুষ বসেই আছে যে এরকম দুর্নীতির টাকা, যে সমস্ত প্রশ্নবিদ্ধ টাকা, কালো টাকা, ব্ল্যাক মানি যেটাকে আমরা বলছি, সেটা বিভিন্ন দেশ থেকে আসবে এবং সেটা তারা তো উপকৃত হচ্ছে, তাদের ওখানে কোম্পানি হচ্ছে, তাদের ওখানে জিডিপি বাড়ছে। তো সুতরাং তারা তো এখানে খুশি। ইনফ্যাক্ট আমাদের দেশে যদি এভাবে কেউ টাকা নিয়ে আসে, আমরা তো বলি এফডিআই বা বিভিন্ন ফরম্যাটে বিদেশিরা টাকা নিয়ে আসুক। তো এখান থেকে যখন ওখানে নিয়ে গিয়েছে, ওখানকার যারা হচ্ছে আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, তারা তো হচ্ছে এটা খুশি। সুতরাং তারা কতটুকু সহযোগিতা করবে, এটার জন্য প্রথমতই দরকার হবে যে তাদের সাথে চুক্তি করা যে আমাদের দেশ থেকে অবৈধ বলে পরিগণিত যে টাকাগুলো তোমাদের দেশে গিয়েছে, বিনিয়োগ হয়েছে, ওই টাকাগুলো আমাদের এখানে, এবং তোমাদের ল এন্ড অর্ডারও ভায়োলেশন হয়েছে, কিন্তু না হলে তো তারাও সেই টাকা ফেরত দিতে সম্মত হবে। সেটা তারা করবে কিনা, তাদের সদিচ্ছা আছে কিনা, আমার কাছে মনে হয় না। তারা যদি এথিক্যাল ব্যাকগ্রাউন্ড চিন্তা করতো তাহলে তো আশ্রয় দিত না। এখন যদি এথিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করে তারা সদয় সম্মতি জ্ঞাপন করে যে ঠিক আছে, তোমাদের যেহেতু উন্নয়নশীল একটা দেশ বা অনুন্নত একটা দেশ, তোমাদের টাকা, এটি আশা করা খুব দুরূহ আসলে। আমার কাছে মনে হয়। ব্যারিস্টার এম মাসুম, আপনার কাছে আসতে চাই। আমরা জানলাম যে সরকার বিশেষ আইন করতে যাচ্ছে পাচার করা টাকা ফেরত নিয়ে আসার জন্য। আমরা জানলাম অর্থনীতিবিদরা বলছিলেন যে এটি খুব একটা সহজ কাজ নয়, বেশ দুরূহ একটি কাজ। এখন সরকার যেভাবে চাইছে সেভাবে পারবে কিনা? এখন এটা একটা মহৎ উদ্দেশ্য, উইদাউট এনি ডাউট। বাট আমরা যদি প্রিভিয়াস রেফারেন্স দেখি, সেটা দিয়ে যদি আমরা অ্যাসেস করি, তাহলে দেখা যায় ধরেন আমাদের লাস্ট 2007-8-এর সময় আপনার মনে আছে অনেকগুলি কিন্তু এরকম
এই মানি লন্ডারিংয়ের মামলা হয়েছিল, কিন্তু ওগুলির রেজাল্ট কিন্তু আমরা এখন পর্যন্ত সেগুলি পেন্ডিংই আছে বাংলাদেশের বিভিন্ন কোর্টে। বাট দু একটা জায়গা থেকে আমরা দেখেছিলাম, হংকং, মালয়েশিয়ার দু একটা জায়গা থেকে কিছু পরিমাণ টাকা এসেছিল। এখন যখনই আপনি আইডেন্টিফাই করবেন যে এই টাকাটা লন্ডারিং, যে অবৈধভাবে আর্ন এবং এটাকে পাচার করা হচ্ছে, এটাকে তো আপনাকে প্রথম যেই আমাদের ইনস্টিটিউশন যারা আছে, ধরেন বিএফআইউ, সিআইডি, দুদক, এই যে যে ইনস্টিটিউশন, এদের মাধ্যমে প্রথম এটা ইনকোয়ারি হতে হবে এবং একটা প্রপার একটা রিপোর্ট হতে হবে। সেই রিপোর্টের মাধ্যমে যে কোনো একটা ইনস্টিটিউশন, আইদার সিআইডি অথবা দুদক অথবা এনবিআর, যারা একজন কোর্টে যাবে, কোর্টে যে এই যে যে টাকাটা, এটা আইদার এই যে এখন দেখছেন যে অ্যাটাচমেন্ট করছে বা আপনার কি বলে হল্ট করে দিচ্ছে, এটার একটা অর্ডার হবে। কিন্তু এই অর্ডারই কিন্তু সব না, এইটা পুরো ট্রায়াল প্রসেস হতে হবে। এই ট্রায়াল প্রসেসে এটা কনভিকশন হতে হবে। কনভিকশন হওয়ার পরে এই জাজমেন্টটা, এইটা আপনার আমাদের যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স 2012 একটা আইন আছে এবং সাথে 2013 একটা রুল আছে। আপনার ওই স্পেসিফিক অনেকগুলি দেশ হতে পারে, যেমন ধরেন ইউএসএ হতে পারে, ইউকে হতে পারে, মালয়েশিয়া হতে পারে, সিঙ্গাপুর, এদের সাথে আমাদের অনেকের সাথেই এই এগ্রিমেন্টটা নাই। বিভিন্ন মাল্টিলেটারাল এগ্রিমেন্ট আছে, অনেক কনভেনশন আছে। এবার বলছে সরকার কিন্তু বিভিন্ন স্পেসিফিক চুক্তি করবে এবং কিন্তু ধরেন এটা কিন্তু এই চুক্তি এখন পর্যন্ত আমাদের হয়নি। আপনি কিন্তু বুঝেন ওনাদের, আমার কাছে যেটা মনে হচ্ছে অতি উৎসাহিত একটা ডেডলাইন দেওয়া, যেমন 2025-এর মধ্যেই আমরা নিয়ে আসবো, এটা আমার মনে হয়েছে প্র্যাকটিক্যাল না। এখন আবার বিশেষ আইনের কথাও কিন্তু বলা হচ্ছে। আপনি যেটা বলছিলেন সেটা প্রচলিত ধারার আইনের কথা না, এখন যেটা নতুন বলা হচ্ছে সেটা ধরেন বিভিন্ন ল ফার্মকে এনগেজ করা হবে এবং এই যে যে আমাদের মানি লন্ডারিং অ্যাক্ট 2012, এখানে কিন্তু পর্যাপ্ত এই লন্ডার ডেফিনেশন সমস্ত মানে কিছু আমরা যতটুকু জেনেছি সব মিলিয়ে সেটা আইন আছে, কিন্তু সরকার এডিশনাল বিদেশি ল ফার্মের সাথে ল ফার্ম এনগেজ করছে। এই ল ফার্ম যারা ওই বিভিন্ন দেশে যেখানে আপনি অ্যালোকেট করবেন প্রথমে যে টাকাটা কথার কথা ইউএসএ গিয়েছে, তাহলে ইউএসএর স্পেসিফিক ওখানকার যে ল ফার্ম তাদেরকে আপনি এনগেজ করতেছেন। কিন্তু তারা তো কাজ করতে পারবে কি, প্রথম তো এখানে আপনার ইনশিওর করতে হবে যে এই টাকাটা অবৈধ এবং এটা লন্ডার হয়েছে, এবং এই যখন এটা আপনি ইনশিওর করে দিতে পারবেন, তারপর তাদের সাথে আবার আপনার গভর্নমেন্টের কন্ট্রাক্ট থাকতে হবে, এগ্রিমেন্ট থাকতে হবে। যদি ওই স্পেসিফিক এগ্রিমেন্ট থাকে, দেন সে ওই ল ফার্ম ওই টাকাটা অ্যালোকেট করতে পারবে বা স্পেসিফাই করতে পারবে, দেন তারা সেখানে আবার অ্যাটাচমেন্টে যেতে পারবে। কিন্তু ওই অ্যাটাচমেন্টে যাবে কিসের বেসিসে? এখানে তো একটা আপনার জাজমেন্ট লাগবে, সেই জাজমেন্টের বেসিসে যেতে হবে। কিন্তু এখানে জাজমেন্ট, আমি যেটা বললাম আপনাকে, 2007-8-এর মামলা এখনও ওই হাইকোর্ট পর্যন্ত যেতে পারে না অনেক ম্যাটার। তাহলে এটা এই লিঙ্গারিং হচ্ছে, সেটাকে হয়তো খুব বিশেষভাবে ব্যবস্থাপনা না, সেটা আপনাকে করতে হবে পুরো ইকোসিস্টেমটাকে, পুরো একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে, যে ইকোসিস্টেমে ভেরি স্পিডি হতে হবে। এবং এখন যেখানে সরকার যে 11টা কেস যে নিয়েছে, সেই কেসগুলোতে নিশ্চয়ই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। একটু সেলিম জাহান স্যারের কাছে আসতে চাই। স্যার, মানে জাতিসংঘের মহাসচিব আমাদের দেশে আসলেন অনেকদিন পর, দেখলাম আমরা তিনি উখিয়াতে গিয়েছেন, রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করছেন। কিন্তু প্রসঙ্গ যেহেতু আমাদের আজকে অর্থ পাচার, সেই প্রসঙ্গে একটু আলাপ করতে চাই। আমাদের তো আসলে এই বিভিন্ন দেশের সাথে চুক্তি করতে হবে, বা বিভিন্ন দেশে আমাদের এই গন্তব্যে আমাদের এই অর্থগুলো গিয়েছে পাচার হয়ে। এখন সেই দেশগুলোর সঙ্গে তো আমাদের চুক্তি নেই অনেক ক্ষেত্রে। জাতিসংঘের মাধ্যমে কি কোনো ধরনের অনুরোধ বা করা যায় কি না, যে যেসব দেশে আমাদের অর্থ পাচার হয়ে গিয়েছে বা অ্যাসেট হয়েছে, সেগুলো বিক্রিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া বা লেনদেনে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া, এই সুযোগ কি আছে কি না জাতিসংঘের মাধ্যমে এটি করার? জাতিসংঘের একটা, আমরা যেটাকে বলি যে একটা নৈতিক, হ্যাঁ, ইউএন কনভেনশনের কথা বলছি, হ্যাঁ, নৈতিক যে শক্তি আছে, এবং খুব সম্ভবত 2012 সালে একটা কনভেনশনও করা হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু কথা হচ্ছে যে এই নৈতিক শক্তি দিয়ে বা এই নৈতিকতার জায়গা থেকে তারা কার্যকরী কতখানি হতে পারবে, এক। আর 2 নম্বর হচ্ছে জাতিসংঘে বহু দেশের একটা সম্মিলিত একটা সংগঠন, সেখানে এই জাতীয় একটা ব্যাপার ওঠালে পরে সেটা কতখানি অন্য দেশের সমর্থন পাবে, সেটাও একটা ব্যাপার। কারণ এখানে আসলে অর্থ পাচারের ব্যাপারে তো দুটো পক্ষ আছে, এবং দুটো পক্ষের মধ্যে দুপক্ষেরই সদিচ্ছা থাকতে হবে, দুপক্ষেরই সহযোগিতা থাকতে হবে, দুপক্ষেরই এরকমের একটা কাঠামো থাকতে হবে যেখান থেকে আমরা অর্থটা নিয়ে আসতে পারি। যেমন মনে করা যাক যে বহু দেশে কিন্তু গোপনীয়তার একটা আইন আছে,
এবং এই গোপনীয়তার আইন যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি তাদের কাছে চাইলে পরেও এই ফেরত মানে অর্থ পুনরুদ্ধারের জন্য সেখানে কিন্তু অনেক রকমের জটিলতা হতে পারে। তো আমি মনে করি জাতিসংঘ অনুরোধ করতে পারে, এবং করবে কিনা তাও আমি নিশ্চিত না, কারণ যেহেতু এটা 100 বা 200-র কাছাকাছি সদস্য দেশের একটা সংগঠন, সেখানে অনুরোধটা সেখানে অনুমোদিত হতে হলেও তো বেশিরভাগ সদস্যের একটা অনুমোদন লাগবে। আমার মনে হয় না, আমার ব্যক্তিগত মত, যে জাতিসংঘ ঠিক এই জায়গায় যাবে যেখানে তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। জাতিসংঘের মতো বড় একটা গ্রুপ তো আসলে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, আমরা মানে যেটি শুনতে পাচ্ছি সেটি হচ্ছে 17 মার্চ যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে আমাদের গভর্নরের। সেখানে অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপের একটি মিটিংয়ে তিনি অংশ নেবেন। মে মাসে আবার কনফারেন্স হবে, সেখানে ল ফার্ম, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো থাকবে। বিশ্ব ব্যাংক সেখানে হেল্প করতে পারে বলে এক ধরনের আভাস দিয়েছে টাকা ফেরত আনার ক্ষেত্রে। স্যার, বিশ্ব ব্যাংক কতটুকু এফেক্টিভ মেজার রাখতে পারে এই ক্ষেত্রে, কোনো সুযোগ আছে কিনা? আমার মানে সীমিত জ্ঞানে বিশ্ব ব্যাংক হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা এবং একটা ব্যাংক। বিশ্ব ব্যাংক তার নিজের টাকা ফেরত আনার ব্যাপারে নানান রকম কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, সেটা আমরা বাংলাদেশেও দেখেছি, আমরা অন্যান্য জায়গায় দেখেছি। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ব্যাপারেও একই কথা। কিন্তু বিশ্ব ব্যাংক অন্য একটি দেশের ব্যাপারে সেখান থেকে টাকা আনার ব্যাপারে তার এখতিয়ার আছে কিনা বলার, এবং সে বলবে কিনা, এটা কিন্তু পরিষ্কার নয়। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসি, তারপর বাকি প্রসঙ্গগুলোতে আলাপ করার সুযোগ হবে। যে ল ফার্মগুলো নিয়ে একটু আলাপ করতে চাই আরও বিস্তারিত। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। আমরা উড়াল টাকার প্রসঙ্গে আলাপ করছি। ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আপনার কাছে আসতে চাই আলাপের এ পর্যায়ে। যদি টাকা ফেরত আসো, ধরে নিলাম যদি টাকা ফেরত আসে, আমাদের দেশে 3টি সংস্থা কাজ করছে, দুদক, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং সেই সঙ্গে সিআইডিও এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। এখন যদি কেউ টাকা ফেরত দিতে চায়, সেই টাকা কাকে দেবে? মানে সরকারের কোন সংস্থা দিবে? সরকারকে সরাসরি টাকা দিবে নাকি বাংলাদেশ ব্যাংকে দিবে? মানে টাকা যদি ফেরো, কোন উপায়ে কার কাছে ফিরবে? ব্যাংকিং চ্যানেলে কিভাবে ফিরবে এই টাকা? এটা আসলে তো আমরা ঘোড়ার আগে আসলে গাড়ি জোড়ার কথা, কিন্তু পিছনে জোড়ার মতো একটা কথা হয়ে যাচ্ছে। কারণ টাকাটা ফেরত আসবে কিনা সেটাই হচ্ছে যেখানে সন্দিহান। যদি আসে তখন কে পাবে? এখানে হচ্ছে যে মূল মালিক, তার কাছে আসার কথা প্রথমতই কথা। আর যদি সরকার এটা বাজেয়াপ্ত করে দেয় কোর্টের মাধ্যমে, তাহলে সরকারি যে কোর্টের যে জাজমেন্ট আসবে, সেই জাজমেন্টের বদলে এটা তো রাষ্ট্রীয় কোষাগারে তাহলে আসার কথা। তো রাষ্ট্রীয় কোষাগার যেহেতু রক্ষণাবেক্ষণ করে থাকে বাংলাদেশ ব্যাংক, সুতরাং বাংলাদেশ ব্যাংকিং চ্যানেলে এই টাকাগুলো আসতে পারে। জি, ব্যারিস্টার মাসুম এই বিষয়ে যুক্ত করতে পারেন কিনা? মানে এই ধরনের ওই গভর্নমেন্ট এক্সচেকারেই হবে, কারণ এটা তো ফরফিটই হবে, কারণ কেউ তো আর এখানে ক্লেম করতে পারবে না যে এটা অলরেডি লন্ডার্ড মানি। কিন্তু এই লন্ডার্ড মানিটা কত পার্সেন্ট ওভারঅল, যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেটা কিছু একটা ডাটা যেটা পাওয়া যায়, যে ইউএসএ বা জার্মানি বা ইটালি, ওদের যে সেই হিসাবে দেখা যায় যে 1%-এর মতো তারাই রিটার্ন পায়। তাহলে সেই জায়গায় বাংলাদেশের মতো পজিশনে আমরা কত পার্সেন্ট আনতে পারবো সেটা আমার মনে হয় না। এমনিতে তো যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি যে $1 ট্রিলিয়ন মতো আসলে গোটা ওয়ার্ল্ডে আমরা জানি যে মানি লন্ডারিং হয়, এটা ফেরত আনা যায় 1 বিলিয়ন, 1%-এর মতো আসলে পরিসংখ্যান, সেটা খুবই কম। গোটা ওয়ার্ল্ডেই ফেনোমেনা। ওইটা বলার কারণটা হলো কি, এটা প্রসেসটা কিন্তু হিউজ কমপ্লেক্স, এবং এখানে লিগ্যাল কমপ্লেক্সিটিটা অনেক বেশি। আমরা একটু ল ফার্মের প্রসঙ্গে একটু প্রশ্নটা করি। সেটা হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি, সরকার বিদেশে ল ফার্ম নিয়োগ দিচ্ছে, আলাপ করছিলাম 30টির মতো ল ফার্মের সাথে সরকার নিয়োগ দিতে চায়, এরকম একটি প্ল্যান, পরিকল্পনা রয়েছে। এখন আমাদের যে মানি লন্ডারিং আইন, যেটা 2008-এর, যেটা আর কি 2012 যেটা রয়েছে, সেখানে কি মানে বিদেশে ল ফার্ম নিয়োগ দিতে পারে গভর্নমেন্ট, এরকম কি আইনে রয়েছে? সেই জন্যই তারা কিন্তু নতুন অর্ডিন্যান্সটা জারি করতে চায়। এই অর্ডিন্যান্সের মাধ্যমে অল্প কিছু নতুন সেকশন অ্যাড করে তারপর বেশি একটা ল ফার্ম নিতে চায়। এখন বিদেশে ল ফার্ম নিয়োগ করে টাকা রিকভারির পার্সেন্টেজ কেমন বা খরচ কেমন হয়? এখন যেটা হবে কি, যদি আপনি ফ্রিতে, যেমন ওই যে যদি তারা রিকভার করতে পারে, তাহলে সেখানে আবার কি বাইরে যেটা হয় কি, ওই লিটিগেশন সাপোর্ট করার জন্য আলাদা কোম্পানি থাকে। এই যে ল ফার্ম যারা কাজ করবে, এই ল ফার্ম কিন্তু ফ্রি কাজ করবে না, তাকে কিন্তু সাপোর্ট করবে আলাদা আরেকটা ইনস্টিটিউশন, যারা ওই ধরেন লোন বা ইনভেস্ট করছে তারা। এবং যখন এটা রিকভারি হবে, তখন এই যে কোম্পানিটা ইনভেস্ট করলো, সেই কোম্পানিটা ওইটা একটা পার্সেন্টেজ পাবে,
ল ফার্ম একটা পার্সেন্টেজ পাবে, আর যেটা বাকিটা বাংলাদেশ নিয়ে আসবে। কিন্তু কথাটা হলো, আপনাকে যখন একটা টিম আপনি করে দিচ্ছেন বাংলাদেশে, তাদের কিন্তু খুব স্ট্রংলি সুপারভাইজ করতে হবে এবং রেগুলার বেসিস মনিটর করতে হবে, কারণ এখানে চান্সেস থাকবে কিন্তু কম্প্রোমাইজ করার। কারণটা হলো যে ল ফার্মকে আপনি এনগেজ করতেছেন, সেই ল ফার্মকে কিন্তু আদার এন্ড থেকে এমন অফার দিবে, সেইটা কম্প্রোমাইজ হওয়ার একটা বিশাল চান্স থাকবে। এই বিষয়টা একটু শুনি সেলিম জাহান স্যারের কাছ থেকে। স্যার, যার মাধ্যমে আপনি উদ্ধার করতে চাচ্ছেন সেই যদি মানে আপনার বিরুদ্ধে চলে যায়, তখন আসলে এগুলো কিভাবে ফাংশন করবে? আর যেটি নিয়ে কথা বলছিলাম, মানে একক কোনো সংস্থা থাকে কি জরুরি? বিভিন্ন দেশে তো আমরা দেখি অ্যান্টি মানি লন্ডারিং কমিশন, কাউন্সিল রয়েছে, আমাদের এখানে এটা দীর্ঘদিনও গড়ে ওঠেনি। একক কোনো সংস্থা জরুরি? বিশ্বের যে জায়গাতেই মানে এই প্রশ্নটা উঠেছে, তখন দেখা গেছে যে এই যেটা মানে যে পাচারকৃত অর্থ তার পুনরুদ্ধার অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। আমরা আর্থিক এবং আইনগত জটিলতার কথা বলছি, কিন্তু তারপরেও ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ। এখন যদি কোনো প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়, সে তো বিনা স্বার্থে এবং কোনো রকমের অর্থ না নিয়ে এটা করবে না, এবং সেখানে এক ধরনের আতাত যিনি অপরাধী তার সঙ্গেও হতে পারে, এই ব্যাপারটি হতে পারে। এখন যে সমস্ত দেশে এই টাকাটা ফেরত এসেছে, সেই জায়গায় দেখা গেছে যে যেই পরিমাণ টাকা লোপাট হয়ে গেছে তার অত্যন্ত ক্ষুদ্র অংশ এসেছে। এবং প্রায় আমি শুনি যে অ্যাঙ্গোলার কথা বলা হয়, যে অ্যাঙ্গোলাতে টাকা ফেরত এসছে। অ্যাঙ্গোলাতে আসলে $5 বিলিয়ন বাইরে চলে গিয়েছিল, এবং অ্যাঙ্গোলার যে রাষ্ট্রপ্রধান তারই পুত্র ডস সনাস, তিনি সেখানকার যে সার্বভৌম সম্পদ ভাণ্ডার ছিল তার প্রধান ছিলেন। তো $5 বিলিয়ন মধ্যে তার বন্ধু, অর্থাৎ রাষ্ট্রপতির পুত্রের বন্ধু, $3 বিলিয়ন নিজে নিজে ফেরত দিয়েছে। অতএব অ্যাঙ্গোলার এই যে আমরা সাফল্যের কথা বলি, এটাকে কিন্তু আমরা ঠিকভাবে বলি না। আচ্ছা, মালয়েশিয়ায় যে একটা ব্যাপার ঘটেছিল, সেইখানে কিন্তু অত্যন্ত অল্প টাকা ফেরত এসছে, 4.5 বিলিয়নের মতো। সেটার কিছু অংশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার, কিছু অংশ দিয়েছে গোল্ডম্যান স্যাক্স। অতএব অর্থ ফেরত আসার পুনরুদ্ধারের প্রক্রিয়াটাও কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম, এবং মূল অর্থ যেটা পাচার হয়েছে তার কিন্তু ক্ষুদ্র অংশ আসে। এবং শেষ কথা হচ্ছে, এটা অত্যন্ত ব্যয়বহুল, এবং এখানে এক ধরনের আতাত গড়ে তোলারও কিন্তু সম্ভাবনা আছে। ডক্টর শহীদুল জাহিদ, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে তার মানে উদ্ধার করতে গিয়ে বেশি খরচা হয়ে যাওয়ার এক ধরনের শঙ্কা থেকে যায় কিনা এই টাকা, সময়? না, সময় তো আছেই, এর অর্থ হাল ছাড়বো না, এটাই হচ্ছে আসলে যুক্তি হওয়া উচিত। কারণ হচ্ছে দেশের টাকা চলে গেছে, আমার কাছে মনে হয় অল্প কিছু পরিমাণও যদি আসে, এটা আমাদের জন্য একটা পথ নির্দেশক হবে। ভবিষ্যতে যারা টাকা এরকম করে মানি লন্ডারিং করার চেষ্টা করবে, তারাও কিছুটা সতর্ক হবে, এবং দেশপ্রেমিক জনগণ আশ্বস্ত হতে পারবে যে হ্যাঁ, এরকম একটা উদাহরণ সৃষ্টি হয়েছে, যাই হোক না কেন 100 টাকার জায়গায় আমরা 2 টাকা 5 টাকা ফেরত পেয়েছি। তো সুতরাং আমার কাছে মনে হয় ব্যয় হোক, সাথে সাথে হচ্ছে সময়ও যাক, কিন্তু প্রক্রিয়াটা অব্যাহত থাকুক, কারণ এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। দেশের টাকা পাচার করেছে, যারা পাচার করেছে তারাও চিহ্নিত হচ্ছে। এটা গভর্নর মহোদয় ইতিমধ্যে বলেছেন যে যারা 200 কোটি টাকার উপরে পাচার করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। যে পরিমাণ টাকা পাচার হয়েছে সেই তুলনায় 200 কোটি টাকা খুব বেশি না। ব্যাংকিং চ্যানেল থেকে, পুঁজিবাজার থেকে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে, এই ব্যাংকিং চ্যানেলের প্রসঙ্গ যখন আসলো, সেটি ধরে একটু প্রশ্নটা করি। জি বলেন। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাচার হয়, এটি আমরা শুনে থাকি অনেক ক্ষেত্রে, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, মানে যে কারো পক্ষ তো আসলে ওই পেঁয়াজ ব্যবসায়ীর পক্ষে তো আসলে, কারণ তার তো অর্থ পাচার করা সম্ভব না, যার অনেক টাকার লেনদেন, আমদানি রফতানি ব্যবসা রয়েছে, ইম্পোর্ট এক্সপোর্ট, তারা সেই সুযোগটি নেন অনেক ক্ষেত্রে, আমরা শুনে থাকি অভিযোগ। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যখন অর্থ পাচার হয়, তখন তো ডিজিটাল ফুটপ্রিন্ট থাকার কথা, সেই ফুটপ্রিন্ট ধরে মানি ব্যাক এখানে দেখুন যে আমরা ওই যে ছোটবেলায় ডিবেট করতাম, বিজ্ঞানের আশীর্বাদও আছে, অভিশাপও আছে। এই যে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড বলে একটা গল্প, রবার্ট লুইস স্টিভেনসনের লেখা, একজন স্বনামধন্য চিকিৎসক, তিনি চাইলে ভালো করতে পারেন রোগী, আবার তাকে দেখা যাচ্ছে খারাপ অবস্থায় নিয়ে যেতে পারেন। তো সুতরাং যার হাত দিয়ে মনে করেন যে ব্যাংকিং বৈধভাবে পাচার করা সম্ভব বা টাকা ট্রান্সফার করা সম্ভব, অনুরূপভাবে তারা হয়তো এমন কোনো মেকানিজম যেটা ফিনান্সিয়াল ইনোভেশন আমরা যেভাবে বলি না, এটা নেগেটিভ ইনোভেশন, বাট ইনোভেশন কিন্তু আছে। এগুলো ব্যাংকারদের হাতেও আছে বলেন, আবার যারা হচ্ছে যে হুন্ডি ব্যবসায়ী বলেন তাদের মাধ্যমে আছে। মেইন হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে যে চাহিদা এবং যোগান। যেখানে হচ্ছে চাহিদা আছে, এই ধরনের অবৈধ টাকা পাচার করার চাহিদা আছে,
সেখানে দেখবেন কেউ না কেউ আপনাকে সাপোর্ট করার জন্য কোনো না কোনো চ্যানেল, কোনো না কোনো মেকানিজম, কোনো না কোনো টেকনোলজি সে কিন্তু আপনার এখানে নিয়ে আসছে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে প্রথমে যেটা এখন যে সরকার দাবি করছে যে অর্থ পাচার পুরোপুরি বন্ধ হয়েছে, সেটা আমরা বলতে পারি কিনা, মানে ডিবেটের জায়গাটা এইটা। কারণ হচ্ছে আমরা তো জানি যে ব্যাংকের কর্মীদের সহযোগিতা ছাড়া এই পাচার প্রক্রিয়া কি ব্যবসায়ীদের পক্ষে এককভাবে করা সম্ভব কিনা, স্যারের কাছ থেকে উত্তরটা একটু দিই। না, এটা তো মানে পুরো প্রক্রিয়ার মধ্যে নানান লোক এর সঙ্গে সংযোজিত আছে, সেটা বিভিন্ন সময়ে আমরা এটা দেখেছি। এবং এই পাচারটি একেবারে সহজ পথে যে গেছে তা তো নয়। যেমন ব্যাংকিং খাতে কীভাবে গেছে সেটার কথা আমরা জানলাম। আমদানি রপ্তানির ক্ষেত্রেও দাম বাড়িয়ে দিয়ে, দাম কমিয়ে দিয়ে এইভাবে আমরা দেখেছি। তাছাড়া হয়তো আন্তর্জাতিক একটা চক্রও আছে যারা এই অর্থ পাচারের ব্যাপারে সহায়তা করে। হ্যাঁ, তো সেটাও আছে। আমরা যতটুকু জানি যে আজকে সংবাদপত্রে দেখলাম যে বাংলাদেশ ব্যাংক তার বোধহয় যে বিভিন্ন বিভাগ আছে তার মধ্যে একটা নতুন বিভাগ বোধহয় চারটি নতুন বিভাগ চারটি করেছে তার মধ্যে, যে এটাকে দেখার জন্য। আমি ওর একটা কথা খুব সমর্থন করতে চাই, যে সেটা হচ্ছে যে এটার একটা নৈতিক দিক আছে, এবং সেই নৈতিক দিকটা হচ্ছে যে অর্থ কতটুকু আমরা ফেরত আনতে পারবো সেটা বড় কথা নয়, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে অর্থ পাচার কেন করতে হলো, প্রথমেই পাচার করতে হলো কারণ আপনি অবৈধভাবে এইটাকে জমিয়েছেন। অবৈধভাবে যে জমায়নি তার তো পাচার করার কোনো দরকার নেই। আমার যদি ধরুন 50 লক্ষ টাকা থাকে, আমার তো অর্থ পাচারের কোনো প্রয়োজন নেই। সুতরাং এত টাকা জমিয়েছে, এবং আমি অন্যান্য দেশের সাথে তুলনা করে দেখলাম যে এখানে বিভিন্ন উৎস থেকে আমরা তথ্য পাচ্ছি। আপনি আদালতের কথা বলেছেন, বিশ্বব্যাংকের একটা বিভাগ থেকে বলা হয়েছে, অন্যান্য জায়গা থেকেও বলা হয়েছে, আমাদের প্রধান উপদেষ্টার অফিস থেকেও বলা হয়েছে। পরিমাণটা তো বিশাল, মানে ভয়াবহভাবে বিশাল। অতএব এটাকে ফেরত আনার কথাটা হচ্ছে যে একটা মানদণ্ড তৈরি করা, এবং আমি মনে করি যে একটা নৈতিক বার্তা আমাদের সবার জন্য দেওয়া, যে দেশের যেটা অর্থ সেটা দেশের সম্পদ, একে পাচার করা যাবে না। সেই জায়গায় আসলে সবাইকে একমত হতে হবে। একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতি নিয়ে একটু ফিরে আসি দর্শক। বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। আলাপ করছি উড়াল টাকা প্রসঙ্গে ব্যারিস্টার এম মাসুম। ব্যাংকের মাধ্যমে যদি অর্থ পাচার হয়ে থাকে, এখন কোন কোন ব্যাংক জড়িত ছিল, ব্যাংকের কর্মীরা জড়িত ছিল, সেটি তো ফাইন্ড আউট করা খুবই সম্ভব। সেই ব্যাংকগুলো বা সেই কর্মীদেরকে জবাবদিহিতার আওতায় আনলে তো অনেক তথ্য, অনেক ইনফরমেশন বের হয়ে আসার কথা। সেটা কি হচ্ছে? আসলে এই যে বললো যে 200 করোড়ের উপরে যাদের, এটা মোটামুটি ট্রেস করা যাচ্ছে। এখন ব্যাংকের যেটা হলো কি, প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনার রেকর্ড, এবং কোথা থেকে করেছে, কার কাছে করেছে, টোটাল জিনিসটা এটা আপনি ব্যাংকিং চ্যানেল থেকে বের করার মানে ইজিলি আপনি যে কোনো সময় বের করতে পারবেন। আপনাকে যেটা স্পেসিফিকলি করতে হবে, এখন আইডেন্টিফাই করেছে যেমন 11, এখন 11টা কেস, ঠিক এরকম 1 by 1 আপনি এক একটা ইনকোয়ারি করতে হবে স্পেসিফিকলি। তাহলে আপনি টোটাল ডাটা আপনার চলে আসবে, কে কোথায় কখন কিভাবে টাকাটা বা কোন ট্রানজ্যাকশনের মাধ্যমে পাঠিয়েছে। আরেকটা ওভার ইনভয়েস অ্যান্ড আন্ডার ইনভয়েস, এটা তো আপনার ইন্টারন্যাশনাল রেট দেখলেই বোঝা যায় যে কত টাকা রেট ছিল, আর আপনি ওই ডেটে কত টাকা ওই স্পেসিফিক গুডসটা এনেছেন বা স্পেসিফিক গুডসটা পাঠিয়েছেন। ব্যারিস্টার মাসুম, বলা হচ্ছে ওই দেশের আদালতে মামলা করবে, মামলা করে তারপর টাকা উদ্ধার করবে, এই এভিডেন্সগুলো পাঠিয়ে মামলার যৌক্তিকতা। সেই জন্যই আমি আপনাকে বলেছি যে আপনি এখানে জাজমেন্ট না হওয়া পর্যন্ত ওখানে কিন্তু আপনি কোনো ধরনের রেমেডি আপনি অ্যাসেস করে অ্যালোকেট করতে পারবেন, কিন্তু আপনার ওই দেশের আপনার যে এগ্রিমেন্ট হবে দেশের সাথে, দেশ আপনাকে কিন্তু কখনোই, কেউ চায় না আমার দেশের প্রপার্টি অন্য দেশে চলে যাক, এটা কোনো দেশই চাবে না, আমিও চাবো না, আপনিও চাবেন না, কোনো দেশই চায় না। কিন্তু ওইটা একটা বাইন্ডিং ক্রিয়েট করবে যে তাদের অ্যাসিস্ট করার জন্য, কিন্তু অ্যাট দি সেম টাইম তাকেও কিন্তু ওখানে লিগেল প্রসেসের মাধ্যমে যেতে হবে। স্টেট চাইলেই কিন্তু পারবে না, বা ওয়ার্ল্ড ব্যাংক বললেই পারবে না, বা এডিবি বললেই হবে না, ফার্ম ভাড়া করলেও হবে না, কোনো কাজই ওইটা হবে। ওই যে তারা স্পেসিফিক কোর্টে যাবে, এখানকার যে জাজমেন্ট সেই জাজমেন্ট অনুযায়ী, এবং সেই প্রপার্টিগুলি অ্যালোকেট করবে, তারপরে সেটাকেই আপনার অ্যাটাচ করবে। এখানে যেটা সবচেয়ে বড় যেই পয়েন্টটা ভাই রেজ করেছিল কিছুক্ষণ আগেই, সেটা হলো যে আমরা এই যারা লন্ডার করেছে তাদেরকে শান্তিতে ঘুমাইতে দেওয়া যাবে না। আসুক বা না আসুক, কতটুকু আসলো সেটাই শোনা, কিন্তু আপনি যদি তাদের, ইফ ইউ আর নট আফটার দ্যাম, তাহলে কিন্তু নতুন করে অনেকেই
ইন্সপায়ার হবে। সেই জন্য আপনাকে তাদের পিছনে থাকতে হবে, তাকে ডোন্ট লেট দেম টু স্লিপ, তাদেরকে শান্তিমতো ঘুমাতে দেওয়া যাবে না। তাহলেই দেখা যাবে যে এই যে আমাদের আগে রেমিটেন্স আপনি দেখেছেন এই 21 to 22 বিলিয়ন ডলার ইয়ারলি এসছে, এবার তো মনে হয় 30 বিলিয়ন চলে যায়। এখন অনলি রিজন তো শান্তিতে ঘুমাতে না দেওয়ার কথা বলেন, কিন্তু যে ব্যাংকগুলো জড়িত তাদেরকে অবশ্যই অ্যাকাউন্টেবল করতে হবে, অ্যাকাউন্টেবল করতে হবে অবশ্যই। না হলে এই যে ধরেন আমাদের এনপিএল যদি 16.5 বিলিয়ন ডলার মানে লাখ ক্রোড় টাকার মতো আমাদের টোটাল যে অ্যাডভান্স, সেখানে এখন বলা হচ্ছে যে 1/3 হলো নন পারফর্মিং লোন। এবং নন পারফর্মিং লোনটা কিভাবে, এখানে রিশিডিউল রিস্ট্রাকচার আছে, জুডিশিয়াল স্ট্যাক আছে হিউজ অ্যামাউন্ট, রাইট অফ আছে, তারপর যদি এনপিএল ধরেন এই কয়টা অ্যামাউন্ট যদি আপনি ধরেন তাহলে দেখবেন 6 to 7 লাখ ক্রোড় হয়তো ক্রস করে যাবে। কিন্তু ভার্চুয়ালি আমরা যদি বলি, যেমন কিছুদিন আগে যেটা বলা হচ্ছে যে এই যে 61 ব্যাংকস আমাদের এই যে সাইজের ইকোনমি ধরেন 450 বিলিয়ন ডলারের একটা ইকোনমি, সেখানে যদি আপনার এই 61 ব্যাংকস ইজ ইট নেসেসিটি, এটা কখনোই দরকার ছিল না। কিন্তু সেটা আমাদের কার জন্য, প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল না, সেটা তো বলাই হয় যে খেলাপির অনেকাংশ অনেক টাকা পাচার হয়ে ওই গিয়ে পাচারের জন্যই এই ব্যাংকগুলি হয়েছে, আদারওয়াইজ অন্য কোনো রিজন ছিল না। কারণ তাহলে ইজিয়ার হয় এবং ট্রেস করাটা একটু ডিফিকাল্ট হয়, সেজন্যই এই ব্যাংকগুলির লাইসেন্স। আমরা একটু ব্যাংকিং আর ইন্স্যুরেন্স বিভাগের কাছ থেকে শুনি আসলে এই বিষয়টি, এতগুলো ব্যাংক কি আসলে এই পাচারকে সহায়তা করার জন্য হয়েছিল কিনা বিগত সরকার? এইটা সরাসরি তো বলা খুব মুশকিল। না, আমরা তো দেখেছি যে পলিটিক্যাল সিদ্ধান্তে ব্যাংক দেওয়া হয়েছে, আপনাকে ইকোনমিক্যাল কারণে নয়। জাস্ট সাউথ এশিয়ার মধ্যে ব্রাঞ্চ পার পপুলেশন মানে এটা বাংলাদেশের সর্বনিম্ন। ইভেন আফগানিস্তানেও দেখা যাচ্ছে যে একটা ব্রাঞ্চ সে কতজন জনগণকে সাপোর্ট দিচ্ছে তার চেয়ে বাংলাদেশে কম। সুতরাং বাংলাদেশে ব্যাংকিং করে, ইফেক্টিভ ব্যাংকিং করে এই ধরনের মানুষ হচ্ছে 20 ভাগের মতো বা এর কাছাকাছি। তো সুতরাং 100% মানুষ 18-20 কোটি যাই বলি না কেন, এই 18 কোটি মানুষকে যদি আপনি ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসতে চান, আমাদের কিন্তু ব্যাংকিং ফার্ম এর বিস্তৃতি বাড়াতে হবে। এটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ডাইভার্সিফিকেশন লাগবে, শুধু ব্যাংকিং না, এখানে মানে কমার্শিয়াল ব্যাংক না, এখানে সেভিংস, লোন মানে যেটি যোগ করতে চাই আমরা তো প্রচুর ব্যাংকিং আমরা ব্যাংক দরকার আছে। মানে আমাদের এই মার্কেটে আরো ব্যাংক এক্সপানশন করতে পারে বলছেন মার্কেটে, অবশ্যই। কারণ হচ্ছে স্যার তাহলে যে ব্যাংকগুলো আসলো সেগুলো ব্যবসা করতে পারলো না কেন? এখন এখানে বিষয়টা হচ্ছে যে এই খুবই ভালো একটা পয়েন্ট আপনি দিয়েছেন, ধরিয়ে দিয়েছেন যে ব্যাংকগুলো ব্যবসা করতে পারছে না কেন। আমি তো দেখছি যে ব্যাংকগুলো খুব প্রচুর ব্যবসা করেছে। ইভেন করোনার সময় দেখা যাচ্ছে 25% বা তার চেয়ে বেশি হচ্ছে তাদের রিটার্ন অন অ্যাসেট, 20% রিটার্ন অন অ্যাসেট। এখন এখানে যেটা হয়েছে অনেক কিছু উইন্ডো ড্রেসিং হয়েছে, সেগুলো ঠিক। সাথে সাথে যেটা মুখ্য বিষয় আপনি অবতারণা করেছেন সেখানে আমরা থাকি, যেটা হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে অর্থ পাচার হচ্ছে। প্রশ্নটা যেটা ধরিয়ে দিয়েছেন যে তাহলে কি অর্থ পাচারের জন্যই কি ব্যাংকিং লাইসেন্স দেওয়া হয়েছে? এখন দেখুন যে আসলে ব্যাংকটা একটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতার প্রতিষ্ঠান, এটা ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি। আমরা হলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে যে এটা সমাজে বা অর্থনীতিতে চাহিদা আছে বলেই কিন্তু এই ইনস্টিটিউশনগুলো হয়তো লাইসেন্স দেওয়া হয়েছে। এখন লাইসেন্স দেওয়ার সময় যদি ইল মোটিভেশন থাকে, রাজনৈতিক উদ্দেশ্য, এবং কোন একটা ব্যক্তি বা পরিবারকে প্রমোট করা, তাদেরকে এখন সেটা তো হচ্ছে আউট অফ ডিসকাশন। আসলে আমরা অর্থনীতিতে কিন্তু এগুলো আলোচ্য বিষয় না। হ্যাঁ, যে বিষয়গুলো এখন মুখ্য হয়ে উঠছে। একটু সেলিম জাহান স্যারের কাছ থেকে একটু শুনতে চাই স্যার, মানে যে সিদ্ধান্তে, এই রাজনৈতিক সিদ্ধান্তে দেয়া ব্যাংকগুলোই কি আমাদের এই অর্থ পাচারের যে অঙ্কটা সেটাকে এভাবে বাড়িয়ে তুলতে পারলো কিনা বা হয়েছে কিনা? কারণ ব্যাংকের যারা ডিরেক্টর, যারা স্পন্সর, যারা উদ্যোক্তা ছিলেন, তারাই তো দেখেছি যে বিভিন্ন রকমের অনিয়মের সঙ্গে জড়িয়ে গিয়েছেন নানা সময়। এখানে ব্যাংক না বলে ব্যাংকের যারা জড়িত ছিল তাদেরকে বলতে পারেন। ব্যাংক একটা নাম্বার অফ ব্যাংকস, আরেকটা হলো ব্রাঞ্চেস। কারণ আমাদের এখানে 61, এইটা কি নেসেসারি ছিল কিনা? এটা তো 15 ব্যাংকসও হতে পারে, যেটা আমরা ডেভেলপিং কান্ট্রি মানে ডেভেলপ কান্ট্রি, ইউরোপিয়ান কান্টরিতে যদি দেখেন না, এটা যদি স্ট্যাটিস্টিক্স দেই, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে 5000-এর উপরে হচ্ছে ব্যাংক। আপনি জার্মানিতে ব্যাংক আছে 2500-এর উপরে, জাপান দেশে 1000-এর উপরে ব্যাংক আছে। জাপান দেশের জনসংখ্যা 12 কোটির মতো। কিংবা ওদের ইকোনমির সাথে সেটা যায় হয়তো, আমাদের ইকোনমি। স্যারের কাছ থেকে একটু শুনি তাহলে। না, এটা উনি যেটা বলছিলেন যে আসলে আর্থিক সেবার জন্য আমরা বারবার ব্যাংকের কথা বলছি, ব্যাংক ছাড়াও কিন্তু অনেক আর্থিক প্রতিষ্ঠান থাকে যারা সেবা দেয়। যেমন জাপানের কথা উঠেছে, জাপানের সবচাইতে বেশি আর্থিক সেবা দেয় পোস্ট অফিসে যে সঞ্চয়, সেটা স্যার আমাদের এখানে নিম্নগামী। হ্যাঁ, তো একটা হচ্ছে যে এই আর্থিক সেবাটা শুধু ব্যাংকের উপরে নয়, অন্যান্যরাও দিতে পারে। দ্বিতীয় হচ্ছে যে মোট ব্যাংক কটি এবং শাখা কোথায়, এটা কিন্তু খুব
গুরুত্বপূর্ণ। এখন আপনি নগর অঞ্চলে, রাজধানীতে হয়তো মোড়ে মোড়ে শাখা দেখবেন, গ্রামাঞ্চলে কি একই অবস্থা? কারণ এখন পর্যন্ত বাংলাদেশের বিরাট একটা অংশের কিন্তু ব্যাংকে কোনো রকমের প্রবেশাধিকার অ্যাকাউন্টই নাই। এটা নেই। আর তৃতীয় হচ্ছে যে হ্যাঁ, রাজনৈতিক সিদ্ধান্তে অনেক ব্যাংক হয়েছে, এবং ব্যাংকের যদি পরিচালনা পর্ষদের দিকে আপনি তাকান, এখন পরিচালনা পর্ষদের মধ্যে পরিচালক নিয়োগের কিন্তু কতগুলো নিয়ম আছে। এখন সেটা যদি এমন হয় যে আমি একেবারে উপরে আছি, আমার স্ত্রী পরিচালক, আমার পুত্র পরিচালক, আমার পুত্রবধূ পরিচালক, তাহলে তো বুঝতেই হবে যে পারিবারিক এটা প্রতিষ্ঠান। হ্যাঁ, পারিবারিক প্রতিষ্ঠান, এবং একটা গোষ্ঠীতন্ত্র ওখানে গড়ে উঠেছে, যে গোষ্ঠীতন্ত্র ওখান থেকে সুবিধাটা নিতে চেয়েছে, আর্থিক সুবিধা। এবং রাষ্ট্র সহযোগিতা করেছে, নিশ্চয়ই আইন রাষ্ট্র সহযোগিতা সংশোধন করে, আইন সংশোধন করেছে, রাষ্ট্রের আমলাতন্ত্র সহযোগিতা করেছে, Right. এবং তারই একটা ফলস্বরূপ আমরা অর্থ পাচারটা দেখছি। কারণ তারা এত অর্থ পাচার কেন করতে হলো, যে আমি বারবার আসি, কারণ আমি এত পরিমাণ অর্থ জমা করেছি যেটা আর আমি শান্তিতে আইনগতভাবে আমি আর রাখতে পারছি না দেশের মধ্যে, তখন আমি বাইরে এটাকে পাচার করছি। সুতরাং পুরো ব্যাংকের এই যে অর্থ পাচারটা এতগুলো ব্যাংক থাকাতে আমার মনে হয় যে আস্তে আস্তে বেড়েছে। এটা ইজিয়ার হয়েছে, কারণ আপনি যদি ধরেন 1971 আমাদের দেশে ব্রাঞ্চেস অ্যারাউন্ড বোধহয় 1000-এর মতো ছিল, এখন কিন্তু 11,000 ক্রস করেছে। বাট আমার ইস্যুটা হলো যে আপনি যে এখানে ধরেন কথার কথা আপনার মতিঝিলে ওই একই ব্যাংক, মানে প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চেস, কিন্তু এর পরে গেলে সেটা আবার পাওয়া, যদি নাম্বার অফ ব্যাংকস না হয়ে ব্রাঞ্চেস যদি অনেক হতো, লিমিটেড ব্যাংক, তাহলে কিন্তু কম্পিটিশনটা অনেক ভালো হতো। এখন দেখা যায় যে আনফেয়ার কম্পিটিশন হয়, একজন তার লোন দরকার নেই অথচ আপনি তাকে যে লোন দিচ্ছেন, অনেক জায়গায় দেখা যাচ্ছে এক্সেসিভ হচ্ছে। বাট যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো যে আপনি ব্যাংকগুলি যখন দিয়েছেন, আপনি আইন করে, যেমন আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991-এ আপনি অ্যামেন্ডমেন্ট করে দেখেছেন যে 4 জন এক ফ্যামিলি থেকে, আমরা জানতাম অনেকগুলি ব্যাংক আছে যেখানে 6 মেম্বার্স এক ফ্যামিলি থেকেও ব্যাংকের পরিচালক, তার মানে হলো ফুল ফ্যামিলি ব্যাংক, এবং আপনি বলে দিতে পারবেন অমুক ফ্যামিলির ওই ব্যাংক, অমুক ফ্যামিলির ওই ব্যাংক। তার মানে কি এটা টোটালটাই সর্ট অফ আপনার এবং এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, সেই ব্যাংকের পরিচালক তার ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, এভাবে তারা অনেক টাকা জমা করেছে, যেই টাকার কোনো হিসাব দিতে পারেননি, শেষ পর্যন্ত সেই টাকার গন্তব্য হচ্ছে ক্যাপিটাল ফ্লাইট। রাইট, তাই তো হয়েছে, সেটাই হয়েছে। আলাপটা শেষ করতে হচ্ছে আজকে, একটু শহীদুল জহির স্যারের কাছ থেকে একটু উত্তরটা নিয়ে শেষ করব। একটি ছোট্ট বিষয়, সেটি হচ্ছে আমরা জেনেছি আরো 2টি ব্যাংকে টাকা ছাপিয়ে সহায়তা দিচ্ছে সেন্ট্রাল ব্যাংক, সেটির পরিমাণ প্রায় 2,500 কোটি টাকা। এর আগে 26,000 কোটি টাকা ছাপানোর কথা শুনেছিলাম, এবার 2,500 কোটি টাকা ছাপা হচ্ছে। এইভাবে টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানো যাবে, সেটি জেনে আলোটা শেষ করি। আসলে এই মুহূর্তে এটা মন্দের ভালো পদ্ধতি, কারণ এছাড়া তো আসলে উপায় নেই, যেহেতু জনগণের আস্থা ফেরাতে হবে। ডিপোজিটররা তারা তো আসলে হুমড়ি খেয়ে পড়ছে, তারা যেহেতু টাকা রেখেছে, এখানে নৈতিক দায়বদ্ধতা আছে রাষ্ট্রের, যেহেতু রাষ্ট্র অথবা বাংলাদেশ ব্যাংক এ সমস্ত ব্যাংকের তফসিল করেছে, শিডিউল দিয়েছে, লিপিবদ্ধ করেছে। সুতরাং এই সমস্ত ব্যাংকের ওয়েল অফ যেটা, সেটা দেখার দায়িত্ব কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের উপরই বর্তায়। সুতরাং এই মুহূর্তে এর চেয়ে ভালো কোনো বিকল্প আছে বলে বাংলাদেশ ব্যাংকের কাছে আছে বলে আমি মনে করছি না। তারপরে প্রশ্ন এসে যায় যে পদ্মা ব্যাংক, ফার্মার্স ব্যাংক, এগুলোতে টাকা দিয়ে, এর আগেও গভর্নমেন্ট টাকা দিয়েছিল কিন্তু বাঁচাতে পারেনি, লাইফ সাপোর্টের মতো থাকা অবস্থায়। এখনো যদি আবার দেওয়া হয়, বেসিক ব্যাংকে আমরা দেখেছি বাজেট থেকেও দেওয়া হয়েছে, বেসিক ব্যাংকে দিয়েছে, সোনালী ব্যাংক দিয়েছে, এবার হয় কিনা সেটি হয়তো সামনের দিনগুলো দেখবে। মার্জারেই যেতে হবে, কারণ ওই যে আপনি 90s-এর দিকে দেখেছেন যে বিভিন্ন দেশে, থাইল্যান্ড, মালয়েশিয়া, বিভিন্ন দেশে এই 90s-এর দিকে এই ক্রাইসিসটা হয়েছিল, তখন কিন্তু তারা মার্জারেই। স্যারের মন্তব্যটা নিয়ে আলাপটা শেষ করি। স্যার, মার্জারি তাহলে সমাধান মনে হচ্ছে আর্থিক খাতে শেষ পর্যন্ত? না, এখন আমার মনে হচ্ছে সমাধানটা হচ্ছে, আমি একটু অন্য দিক থেকে দেখি, যে আমরা কি বলছি বিশেষত উচ্চ পর্যায়ে, সেই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার। একটা সময় আমরা বলেছি আমরা কোনো অবস্থাতেই টাকা ছাপাবো না, তারপরে আমরা টাকা ছাপালাম, এখনও ছাপাচ্ছি। এটার একটা হচ্ছে যে আমাদের জনগণের যে আস্থা, উচ্চ পর্যায়ের নীতিমালা যারা প্রণয়ন করেন, সেটা কিন্তু কমে যায়। অর্থ পাচারের ক্ষেত্রেও এবং এটা পুনরুদ্ধারের ক্ষেত্রেও আমরা সবাই বলছি, সবাই বুঝতে পারছেন অত্যন্ত জটিল বিষয়, সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। কিন্তু আমাদের উচ্চ পর্যায়ে এমনভাবে বলা হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যেই আমরা চলে আসবো। এটা আমার মনে হয় যে জনগণের একটা আস্থা বা প্রত্যাশার ক্ষেত্রে একটা বিরাট আঘাত, এবং এটা করলে পরে যে কোনো সরকারের পক্ষেই সেই আস্থাটা কিন্তু ফেরত আনাটা ধরে রাখা কঠিন, এবং ওভার এক্সাজুরেশন হয়ে যাচ্ছে। কারণ যারা প্র্যাকটিক্যালি বোঝে ইস্যুগুলি,
তাদের কাছে 2025-এর মধ্যে আপনি টাকা নিয়ে আসবেন, এটাকে হাউ ইটস পসিবল? অ্যান্ড ইউ মাস্ট নট মেক দিস সর্ট অফ স্টেটমেন্ট ইন পাবলিক। আজকে শেষ করতে হচ্ছে, সময় একেবারেই শেষ। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আবারও আলাপের সুযোগ হবে আপনাদের সঙ্গে। তিনজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদেরকে দর্শক Thank শেষ you. করছি। এখন প্রকাশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।